হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনা ইমরোজ লাকি, পর্ব ২৬, ভয়েস বাই আরবি। রাত ৮টার দিকে আলিমনগর তাঁতশালায় উপস্থিত হয় আহির। তাঁতশালার গুদামঘরটিতে বসে আছে একটি পুরানো চেয়ারের উপর। রাফিদ তাদের ব্যবসা সম্পর্কে এটা ওটা বলছে, কিভাবে আজকে তাঁতশালা স্থাপিত হয়ে শত শত মানুষের রোজগারের ব্যবস্থা করে দিয়েছে সে গল্প শোনাচ্ছে। মীর ঘুরে ঘুরে মিলনের খুনের স্থানটি দেখছে। আহিরের আপাতত কেন্দ্রবিন্দু মিলন। গোয়েন্দা পুলিশের মন সন্দেহ ভরা। কোথাও তালুকদার বংশের সাথে মিলনের সম্পর্ক আছে বলে ভাবছে, ধারণা করছে, তবে নিশ্চিত নয়। ঠিক ঘন্টা কয়েক আগে তালুকদার বংশের পতনের ঘটনা জানে বলে একজন বৃদ্ধা এগিয়ে এসেছিল। নাম জানা যায় মকবুল হোসেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি কিছু জেনেও বলতে পারেননি। লোকটির শরীরের অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল ওনার নাতি। এরপর ওনাকে নিয়ে যায়। আহির ওনার নাতির থেকে বাড়ির ঠিকানা রেখে দেয়। মকবুল হোসেন আগে সুস্থ হোক, এরপর ওনাকে জিজ্ঞাসাবাদ করবে। আহির রাফিদকে জিজ্ঞেস করলো, মিলনের কোনো শত্রু আছে? এখন পর্যন্ত যাদের জিজ্ঞেস করেছি সবাই বলেছে নেই। কখনো কারোর সাথে ঝগড়াঝাটি অবধি করতে দেখে নাই, কিন্তু উদ্দেশ্য ছাড়া কেউ কাউকে কখনো খুন করতে পারে না। রাফিদ একবার মীরের দিকে তাকালো, দ্বিতীয়বার আহিরের দিকে তাকিয়ে বলল, উদ্দেশ্য নিশ্চয় ছিল। তোর সাথে আমিও একই মত, কিন্তু আমার জানা মতে কাউকে দেখতে পাচ্ছি না যে মিলনকে খুন করতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে খুনি আমাদের আশেপাশের কেউ, আসে আমাদের উপর নজর রাখছে। তোর মনে হচ্ছে, অথচ তুই নিশ্চিত নয়, বলল মীর। আবার বলল, আমার মনে হচ্ছে মিলনের থেকেও বেশি দি সাইলেন্ট ম্যানর বইটির ব্যাপারে ভাবা উচিত। তালুকদার বংশের পতনের মূল কারণ খুঁজে বের করা উচিত। তুই মিলনকে তুচ্ছভাবে নিচ্ছিস কেন? ও যদি আজ আমাদের আপন কেউ হতো, তবে কি ওর বিষয়টি এভাবে অবহেলা করতিস? আহির যেন নিজেকে সহ মীরকেও প্রশ্ন করল। মীর আহিরের দিকে এগিয়ে গেল, বলল, আমি ওকে মোটেও তুচ্ছ ভাবছি না। কেউ অপরাধী না হলে তাকে বিনা দোষে কেউ খুন করে না। নিশ্চয়ই ও কোনো না কোনো অপরাধ করেছিল। হয়তো ও অপরাধী ছিল, নয়তো কোনো অপরাধীর নিকৃষ্টতম কাণ্ডকারখানা দেখে ফেলাতে আসল অপরাধী প্রমাণ সরিয়ে ফেলেছে, কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। আহিরের দৃষ্টি কঠিন। রাফিদ বলল, এরকম একটা অপরাধ শেষমেশ আমাদের কারখানাতে ঘটল। রাফিদ অসন্তুষ্ট প্রকাশ করলো। এরপর দু হাত কোমরে রেখে গুদাম ঘরের চারপাশে তাকালো। মীর সুফিয়ান এবং ফারদিনার বিষয়ে ভাবতে ভাবতে অচেনা সে অশ্বধারী লোকটির কথা মনে পড়ল। সে বলেছিল যতক্ষণ না তারা ফিরবে ততক্ষণ সে দিঘির পাড়ে বসে থাকবে। লোকটি না খেয়ে দিয়ে বসে আছে, আর শীত পড়েছে প্রচুর। বাইরে ইতিমধ্যে বেশ কুয়াশা জমেছে। লোকটির নিশ্চয়ই কষ্ট হচ্ছে। মীর তার কথা ভেবে বলল, তোদের কি সে অচেনা অশ্বধারীর কথা মনে আছে? উনি আমাদের জন্য অপেক্ষা করছে। উনি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করে চলেছে। চল বাড়ি ফিরে যাই। রাফিদ ও আহির একে অপরের সাথে চাওয়াচাওয়ি করলো। মীরের রেস্ট টেনে আহিদ বলল, ফিরে যাব, আগে গুদাম ঘরটি আশেপাশে দেখতে চাই। খুনি কিছু ফেলে রেখে গেলেও যেতে পারে, কারণ কেউ যখন কাউকে খুন করে তখন তার মস্তিষ্কের কার্যক্ষমতা এলোমেলো হয়ে যায়। তাড়াহুড়ো করতে থাকে সে কখন পালাবে, আর এমনটির কারণে খুনির কিছু না কিছু ফেলে যায়। এই ঘরটি থেকে আমি একটি রূপোর খণ্ড পেয়েছি, জানি না সেটি কিসের। রাফিদ বলল, অন্ধকারে কিছুই দেখা যাবে না, তোরা অপেক্ষা কর, আমি দপ্তর ঘর থেকে টর্চ নিয়ে আসি। বলে রাফিদ দপ্তর ঘরের দিকে চলে যায়। দপ্তর ঘরে ড্রয়ারে রাখা ধাতব বডির টর্চ রাখা। আমজাদ থাইল্যান্ড থেকে বেশ কয়েকটি টর্চ নিয়ে এসেছিল। রাফিদ 3টি টর্চ হাতে তুলে নিল। ওজন প্রায় 500 থেকে 700 গ্রামের মতো। পুরোটাই ধাতব। গতকালই টর্চগুলো কারখানায় আনা হয়েছে। আগের থেকে কয়েকজন পাহারাদার বাড়ানো হয়েছে, তাদের কখন দরকার হয় সেই ভেবে অতিরিক্ত রেখেছিল। 3 জন গুদাম ঘরের 3 দিকে গেল, পূব, পশ্চিম, দক্ষিণ। আহির বেশ মনোযোগ সহকারে টর্চের আলোর সাহায্যে ঘাস সরিয়ে মাটি অবধি দৃষ্টি আকর্ষণ করছে। কিছু ঘাস এমন মনে হচ্ছে শীঘ্রই কেউ এর মধ্যে হেঁটে গেছে, অথচ এদিকে কারো আসার দরকার হয় না। আহির ধারণা করলো নিশ্চয়ই কেউ এতক্ষণ তাদের কথা আড়ি পেতে শুনছিল।
এদিকে কেউ আসে কিনা নিশ্চিত হতে রাফিদের দিকে তাকিয়ে আহির সরু কণ্ঠে জিজ্ঞেস করলো, রাফিদ, গুদাম ঘরের এদিকে কেউ আসে বা আসার সম্ভাবনা আছে? রাফিদ চেঁচিয়ে জবাব দিল, না, ওদিকে ঘাস ব্যতীত কিছুই নেই, পেছনের দিকে কে যাবে? আহির নিশ্চিত হলো আড়িপেতে কেউ শুনছিল তাদের কথোপকথন। 3-4 ইঞ্চি পরপর ঘাস হেলে পড়া। আহির হাসল, একাকী বলল, তুমি বড় চালাক খুনি। মিনিট 15 পর আহির পেছন দিক থেকে ফিরে আসলো। কিছু পেল না বলে মেজাজ খিটখিটে বিগড়ে গেল। অন্যদিকে তালুকদার বংশের খোঁজ পেয়েও পায়নি। সেটা ভেবেও আপাতত নিজেকে ব্যর্থ মনে হলো। টর্চের আলো এলোমেলো করে ফেলতে ফেলতে সামনে এগোতেই মনে হলো পেছনের দিকে কিছু একটা চিকচিক করে উঠল। আহির থমকে দাঁড়ালো, 2 পা পেছনে ফিরল। স্থির হয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে দেখার চেষ্টা করলো চিকচিক করা বস্তুটি কী। আহির হাঁটু বাস করে বসে পড়ল। ঘাস সরিয়ে দেখলো মাটির ভেতর কিছু একটা বিদ্ধ হয়ে আছে, সিলভার রঙের। হাত দিয়ে মাটি সরিয়ে বিদ্ধ থাকা থেকে তুলল বস্তুটি, রূপার ছুরি। বেশ কিছুদিন হয় মাটিতে ছুরিটি বিদ্ধ হয়ে আছে বলে আহির ধারণা করলো। সে অবাক হলো রূপোর ছুরি দেখে। রক্তের হালকা প্রলেপ দেখা যাচ্ছে, শুকিয়ে গেছে রক্ত। ছুরির এক পিঠে ইংরেজিতে কিছু শব্দ লেখা, আপাতত বোঝা যাচ্ছে না। খুশি হলো আহির, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সে ছুরি পেয়েছে, আর কি দরকার। এবার যেন আহিরের তদন্ত আরও সহজ হয়ে গেল। খুনি যেই হোক, সে প্রভাবশালী বলে ধারণা করল আহির। আহির, মীর এবং রাফিদ এর নিকট আসলো। তারা দাঁড়িয়ে আছে কারখানার সামনে। মীর আহিরের হাত থেকে ছুরিটা নিতে চাইল। আহির বাধা দিয়ে বলল, হাত দিস না, ধারালো। তবে খুনি যেই হোক, তার প্রচুর টাকা পয়সা আছে বলে আমি নিশ্চিত। রাফিদ বিভ্রান্ত ভঙ্গিতে বলল, কিন্তু যার টাকা পয়সা আছে তার সাথে মিলনের সম্পর্ক কি? সেটাই আমাকে খুঁজে বের করতে হবে, আর আমি শীঘ্রই শনাক্ত করে ফেলব খুনিকে। তুই আগে কোন কাজটা করবি? মিলন হত্যার তদন্ত, নাকি সুফিয়ান এবং ফারদিনার খোঁজ? প্রশ্নটি ভ্রু কুঞ্চিত করে করল মীর। আহির হতাশ ভঙ্গিতে বলল, মকবুল চাচা আগে সুস্থ হোক, ওনাকে চাপ দিতে কিছু জানতে পারবো না। লোকটি তখন আমাদের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল। বেশি বিরক্ত করা যাবে না তাকে। রাফিদ বলল, উনিই একমাত্র ব্যক্তি নয় যে সেই তালুকদার বংশের ঘটনা বলতে পারবে। খুঁজে দেখলে এরকম আরও অনেক বৃদ্ধদের খুঁজে পাবো, যারা আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে। আহির ঠোঁটে ঠোঁট চেপে চিন্তিত চোখে বলল, ঠিক বলেছিস, তার অপেক্ষায় থাকলে হবে না। আমরা অন্য কাউকে খুঁজব, তবে এই রাতে আর কাউকে বিরক্ত করব না। চল বাড়ি ফিরে যাই। বলে আহির ছুরিটার দিকে একবার তাকালো, সাথে রাফিদ ও মীরও দেখলো। এরপর 3 জন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে গৌরীর দেখা পেল আহির। লণ্ঠন হাতে চৌধুরী বাড়ি থেকে ফিরছে সে। অশ্ববের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল আহির। মীর বলল, দাঁড়িয়ে পড়লি কেন? তোরা সেই অশ্বধারীকে নিয়ে বাড়ি ফিরে যা, আমি আসছি। মীর চাপাসরে হাসল, বলল, নিশ্চয় প্রেমের গোয়েন্দাগিরি শুরু করবি, চালিয়ে যা। রাফিদ বলল, মীর, তুই দিঘির পাড় থেকে অশ্বধারীকে নিয়ে যা, আমার একটা কাজ আছে, বলে সেও কোথায় চলে যায়। মীর ভাবলেশীনভাবে মাথা চুলকিয়ে বলল, সবারই গুরুত্বপূর্ণ কাজ আছে, শুধু আমিই বেকার। আহির অশ্বপ থেকে নেমে গৌরীর পথ রোধ করল। হঠাৎ কারো আগমনে গৌরী আটকে উঠল। গৌরী এতক্ষণে তাদের খেয়াল করেনি। লণ্ঠনের আলোয় ব্রাউন রঙের দুটো জ্বলজ্বল চোখ ঠিকই গৌরীর দিকে চেয়ে আছে। অন্যদিকে আহির তাকিয়ে আছে গৌরীর দিকে। গৌরী চাদরটা শক্ত করে ধরে শ্বাস ফেলল জোরে জোরে। চোখ দুটো এলোমেলো। আহির বলল, ভয় নেই, আমি অন্য হিংস্র পুরুষদের মতো নই। গৌরী কিছু না বলে পাশ কেটে যেতে চাইল। আহির অশ্ববের লাগাম ধরে গৌরীর পাশে হাঁটতে লাগলো। গৌরী হঠাৎ করে পা চালিয়ে দ্রুত যেতে চাইল। আহির ধপ করে উঠে গৌরীর হাতটা ধরে দাঁড় করিয়ে দিল। মুহূর্তে আমার হাতটা ছেড়ে বলল, ক্ষমা করো মেয়ে, তুমি পালাচ্ছ কেন? গৌরী কাঁপা কাঁপা গলায় বলল, পথ ছাড়ুন। অদ্ভুত, আমি তো তোমার পেছনে দাঁড়িয়ে, তুমি আমার সামনে, আর আমাকে পথ ছাড়তে বলছো? বলে মুগ্ধকর হাসি দিল আহির। গৌরী লুকিয়ে আহিরের হাসি দেখল, অসম্ভব সুন্দর হাসি।
ঘোমটার আড়ালে সেও হাসল। তার হাসি আহির দেখেনি। আহির গৌরীর সামনে গেল। গৌরী আশেপাশে তাকালো, বলল, লোকে দেখলে দুর্নাম হবে, চলে যান এখান থেকে। আহির বলল, দুর্নামের ভয় থাকে না। দুর্নামের ভয় না থাকলে তোমার চোখে ইজ্জতের মূল্য ফুটে উঠত না। দুর্নামের অনেক কদর, কখনো কখনো সুফল নিয়ে আসে। ভালো কথা জানেন, ভালোবাসতেও জানি। মানে? গৌরী যেন এবার গোলকধাঁধায় পড়ল। শরীরের নড়েচড়ে অস্থির হলো। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে এখান থেকে চলে যেতে, পারছে না। কী কারণে দাঁড়িয়ে আছে নিজেও জানে না। আহির মাথা থেকে হ্যাট খুলে বলল, দেখছো, রাতেও মাথায় হেড পরে রেখেছি। কতটা বোকা আমি। গৌরী সঠিক উত্তর পেল না, কিন্তু আহির নিজেকে নিজে বোকা বলায় হেসে ফেলল। আহির সে হাসি দেখতে পেল। টান গলায় মৃদু সুরে বলল, হাই, কি মিষ্টি হাসি তোমার, যেন অন্ধকার রাতে তারার ঝিলিক। এভাবে অন্য কারোর সামনে হেসো না মেয়ে, নির্ঘাত সে তোমার হাসির সাগরে তলিয়ে যাবে। গৌরী বলল, হ্যাট খুললেন কেন? ওটা আপনার মাথায় থাকলে গোয়েন্দা গোয়েন্দা একটা ভাব আসে, সুন্দর দেখায়। গৌরী যেন মুখ ফুসকে দুটো কথা বলে ফেলল। আহির বলল, তুমি বলছো মানে হ্যাট মাথায় আমাকে সুন্দর দেখায়? শুধু কি হ্যাটের জন্য আমাকে সুন্দর দেখায়? গৌরী আর কিছু বলতে চাইল না, পুনরায় চলে যেতে চাইল। পা সামনে দিতেই আহির বলল, একা যেও না, এগিয়ে দিয়ে আসি, যদি আপত্তি না থাকে। অনুমতি ছাড়াই তো পথ আটকালেন। তুমি অনেক কথা জানো। আহির গৌরী পাশাপাশি হাঁটছে। গৌরী তার বা পাশে, অশোক তার বা পাশে ধীর পায়ে হাঁটছে, আর ডান দিকে গৌরী। আহির অশোকটির দিকে তাকিয়ে বলল, দেখেছিস, আমি আস্ত একটা চাঁদের পাশে হাঁটছি। অশ্বটি হেঁসধ্বনি তুলল। বেশ কিছুক্ষণ পর বাড়ির সামনে পৌঁছে যায় তারা। গৌরী দাঁড়িয়ে পড়ল। আহির দ্বিধানে বলল, চলে যাবে? যেতে তো হবেই, আপনি এখন চলে যান, মা দেখে ফেলবে। নিজের বাড়ি বলে তাড়িয়ে দিচ্ছ? অন্তত একবার চায়ের দাওয়াত দিতে পারতে। তুমি ভীষণ কিপটে। একথার জবাবে গৌরীর কী বলা উচিত ঠিক বুঝতে পারছে না। একবার ঘরের দিকে তাকালো। রহিমা বেগম বারান্দায় দাঁড়িয়ে কিছু করছে। এরপর আহিরের দিকে তাকিয়ে বাধ্য হয়ে বলল, চলুন। আহির খুশি হলো, মনে মনে নিজেকে নির্লজ্জ দাবি করলো। চা খাওয়াটা বাহানা মাত্র, আসল উদ্দেশ্য গৌরীর সাথে আর কিছুক্ষণ সময় কাটানো। রহিমা বেগম দেখলেন গৌরীকে, এরপর চোখে পড়ে অশ্ববের দিকে। অশ্বব ছেড়ে আহিরকে দেখল, হেঁটে উঠানে নামলেন। আগের থেকে তার শরীর কিছুটা উন্নতি হয়েছে। গৌরী তার সন্নিকটে আসলে নিচু স্বরে বললেন, চৌধুরী বাড়ির কোনো অতিথি নাকি? এই রাইতে এখানে কেন? আর তোর এত দেরি হইল কেন আজ? আমি একা আসছি বলে এগিয়ে দিতে এসেছে। খুবই ভালো লোক। আমি এক কাপ চা খাওয়ার দাওয়াত দিই, অপরাধ হয়েছে আমার? রহিম বেগম চুপসে বললেন, না, বইতে ক। আহির বারান্দায় বসা, অশ্বটি উঠানে দাঁড়িয়ে আছে। আহির ওর দিকে তাকিয়ে আছে নির্বিকার চোখে। মনে মনে বলল, ছেলেরা প্রেমে পড়লে বেহারা হয়ে যায়। গৌরী চা নিয়ে আসলো। আহির বলিষ্ঠ হাতটি বাড়িয়ে দিল। গৌরী চা দিল। আহির বলল, চা অনেক গরম, ঠান্ডা হোক। ফু দিন, ঠান্ডা হয়ে যাবে। ফু দিয়ে গরম খাবার ঠান্ডা করা উচিত না, এতে মুখের জীবাণু সে খাবারে যুক্ত হয়। আহির আরও একটি বাহানা পেল। আরও কিছুক্ষণ সময় পাওয়া গেল। সে চোখ তুলে গৌরীকে দেখল। গৌরী ঘরের দিকে একবার একবার আহিরের দিকে দেখছে, তবে তার দিকে স্পষ্ট চোখে তাকাচ্ছে না। আহির বলল, চাচির শরীর এখন ঠিক আছে? আজ ভালো তো কাল খারাপ, এভাবেই দিন পার করছে। আজ একটু হাঁটতে পারছে। আহির আর কোনো প্রশ্ন খুঁজে পেল না, তবে ভাবছে কি বলা যায়। ভাবতে ভাবতে হঠাৎ দি সাইলেন্ট ম্যানের বইটির কথা মনে পড়ল। বলল, আচ্ছা দি, তুমি দি সাইলেন্ট ম্যানের বইটির নাম শুনেছ? শুধু নাম শুনিই নাই, আমি পড়েছিও। মায়ার থেকে নিয়ে এসেছিলাম একদিন, এরপর এক রাতের মধ্যেই বইটি শেষ করি। বইটি কেমন ছিল? বাঁশিওয়ালা জমিদার কন্যার প্রেম কাহিনী। অসম্পূর্ণ বই। আমি বইটির ঘোর এখনও কাটাতে পারিনি। খুব জানার আগ্রহ কি হয়েছিল সুফিয়ান হায়দারের সাথে। সুফিয়ান হায়দার এবং জমিদার কন্যা
সাথে গৌরীর কণ্ঠে আক্ষেপের সুর। আহিরের মাথায় হঠাৎ করে ফারদিন আর সুফিয়ানের ভাবনা চলে আসে। মনে পড়ল অশ্বপধারীর কথা। ওনার সাথে আলাপ করে হয়তো আরও কিছু জানা যাবে ভেবে আহির বসা ছেড়ে উঠল। গৌরী বলল, এ কি, চা না খেয়ে চলে যাচ্ছেন? আহির আবার বসলো। চা না খেলে গৌরীর অসম্মান হবে। সে চায়ে চুমুক দিল। চা খেতে খেতে বাড়ির আশেপাশটা দেখল। পরিষ্কারভাবে চারিদিক দেখা না গেলেও কোথাও সুফিয়ান হায়দারের বাড়ির সেই মাটির আর মাটির আনাচে কানাচের সাথে মিল পেল। বড্ড উদাসীন হয়ে গেল আহির। ভাবছে মনের ভুল, যেহেতু একই গ্রাম তাই এরকম বাড়ি অহরহ আছে বলে নিশ্চিত হলো না। আহির নিশ্চিত হয়ে বসে থাকতে পারছে না। চায়ের কাপটা রেখে উঠানে নামলো। সেই মাটির ঘর, কিছু গোলাপ গাছের চারা পূব দিকে, একটি মাত্র বাড়ি, আশেপাশে আর কোনো ঘর নেই। উঠানে অশ্বপ বাঁধা। আহিরের অশ্বপটি ঠিক উঠোনের এক পাশে বাঁধা, ঠিক যেমনটি সুফিয়ানের অশ্বপ বাঁধা ছিল। বর্ণনার সাথে হুবহু মিলছে। আহির চারিদিকে তাকালো উদ্বিগ্ন হয়ে। তার অভিব্যক্তি দেখে গৌরী বলল, কি দেখছেন? আহির দিঘি খুঁজছে। সুফিয়ানের বাড়ির আশেপাশে দিঘি ছিল। জিজ্ঞেস করলো, আচ্ছা গৌরী, তোমাদের বাড়ির আশেপাশে কোনো দিঘি আছে? গৌরী ভেবে জবাব দিল, হ্যাঁ, মায়ের কাছে শুনেছিলাম পেছনের দিকে বড় একটা দিঘি ছিল। সময়ের সাথে সাথে এখন মাটি আর ঘাসে ভরে গেছে। আহির অকারণে উত্তেজিত হয়ে গেল। তার মনে হচ্ছে এটাই সে সুফিয়ানের বাড়ি। তার কাছে নির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু সে শতভাগ নিশ্চিত না হলেও শতভাগের অর্ধেক নিশ্চিত। বাকিটুকু সেদিন নিশ্চিত হবে যেদিন দি সাইলেন্ট ম্যানর বইটির অসম্পূর্ণ ঘটনা জানতে পারবে। আহির শান্ত হলো। ফিরে গিয়ে বারান্দায় বসে বাদ বাকি চা শেষ করলো। বলল, চাটা কিন্তু দারুণ ছিল, তোমার হাতে জাদু আছে। কিন্তু হঠাৎ আপনার কি হলো, আর আপনি দিঘির ব্যাপারে কিভাবে জানলেন? আহির সত্যটা বলল, তুমি দি সাইলেন্ট ম্যানর বইটি পড়েছ? তোমার সুফিয়ান হায়দারের বাড়ির বর্ণনার কথা মনে আছে? হ্যাঁ আছে। ভেবে দেখো তো তোমার বাড়ির সাথে কোনো মিল পাও কি না। গৌরী হেসে বলল, হয়তো কিছুটা মিল, কিন্তু এটা কাকতালীয়। আহির নিশ্চিত এটা কাকতালীয় নয়। আপাতত কথা বাড়ল না। গৌরীর থেকে বিদায় নিয়ে বারান্দা থেকে নেমে উঠানে আসলো। অশ্বপ নিয়ে যেতেই পেছন থেকে গৌরীর কণ্ঠ ডাকলো, বলল, গোয়েন্দাবাবু। আহির দাঁড়িয়ে পেছন ঘুরে বলল, ডাকলে বুঝি? না ডাকলে দাঁড়াতেন বুঝি? হঠাৎ ডাকলে যে? মা ডাকছে আপনাকে। আহির ফেরত এলো। পুনরায় বারান্দায় বসলো। রহিমা বেগম বারান্দায় আসলেন। ধীর স্থির কণ্ঠে বললেন, তুমি একটু আগে সুফিয়ান হায়দারের নাম কইলা? হ্যাঁ চাচি, অনেক আগের একটা বাস্তব ঘটনা নিয়ে বই আছে, দি সাইলেন্ট ম্যানর। সেখানে সুফিয়ান হায়দার তার জীবনের ঘটনা লিখেছে। আমরা বইটি পড়েছি, কিন্তু বইটি অসম্পূর্ণ। গৌরী হয়তো আপনাকে এ ব্যাপারে বলেনি। আপনি বলতে পারবেন সেই 18 শতকের রসিক তালুকদারের পতনের মূল কারণ? সুফিয়ান হায়দার আর ফারদিনের শেষ পরিণতি? সবাই সে ঘটনা মুখে আনতে চায় না, আনলেই কান্নায় ভাঙা পড়ে। আমিও শুনছিলাম আমার মার থাইকা, কিন্তু মা সমস্ত ঘটনা কইতে পারে নাই। তবে এতটুকু কইতে পারি, সুফিয়ান হায়দারের লগে যা হয়েছে ঠিক হয় নাই। কি হয়েছিল যতটুকু জানেন বলেন। গৌরী বেশ অবাক হলো। তার মা এই ঘটনা জানে, অথচ সে কখনো জানতেও চায়নি। আমি সব ঘটনা কইতে পারবো না, কিন্তু একজনের সন্ধান দিতে পারমু, সে সব জানে। কে সে? আছে একজন। আগামীকাল তার কাছে তোমরা চলে যাও, তার সমস্ত ঘটনা যাই নাও। আহির অবশেষে শান্তি পেল। সে এখন সুফিয়ান আর ফারদিনা শেষ পরিণতি জানতে পারবে। আহির রহিমার কাছ থেকে ঠিকানা জানতে চাইল। রহিমা সেই ঠিকানা বলল। রাত 11টার দিকে আহির চৌধুরী নিবাসের চৌহদ্দি পেরিয়ে অশ্বপ নিয়ে ভেতরে ঢুকলো। এত রাতে কেউ জেগে নেই বলে ধারণা ছিল, কিন্তু তার ধারণা ভুল। ঘরের ঠিক 10 হাত পেরিয়ে পশ্চিম দিকটায় আমজাদ চৌধুরী ছড়ি হাতে টুকে টুকে পায়চারি করছেন। এক হাত তার পেছনে, দৃষ্টি তার মাটিতে, চোখের চাহনি আড়ালে যেন তার বিস্ময়ের ছাপ। আহির এর চোখের প্রথমেই সে আসলো, এরপর অশ্বপশালার দিকে এগিয়ে গেল। অশ্বপ রেখে আমজাদের দিক কাছাকাছি হাজির হয়। আমজাদকে লক্ষ্য করে বলল, আপনি এত রাতে বাহিরে ঘুমাবেন না?
এটা গোয়েন্দাদের প্রশ্ন না, সন্দেহ ঠিক বলা যাচ্ছে না। আমজাদ আহিরের কণ্ঠ পেল। তার থেকে পিঠ ঘুরে দাঁড়িয়ে থাকায় সে পেছন ঘুরে দেখল আহিরকে। তিনি ভীষণ গদর্মির সাথে জবাব দিল, হাকিম বলেছে রাতে খাবার দাবারের পর হাঁটাচলা করতে, এতে হজম শক্তি বৃদ্ধি পায়, রাতে ঘুম ভালো হয়। আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। আমজাদ প্রথম প্রশ্নের সময় স্থির হয়ে দাঁড়িয়েছিল, এখন পায়চারি শুরু করলো। পায়চারি করতে করতে বললেন, আমার জীবনে কোনো চিন্তা নেই, সুখ ব্যতীত আমার জীবনে কিছুই নেই। থেমে আবার বললেন, তোমার আমাকে কেন মনে হলো আমি চিন্তিত? আহির মুখে হাসি রেখা টেনে বলল, আমার তো আপনাকে দেখে এমনইটি মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। আপনি বিরক্ত হলে আমি দুঃখিত। আমজাদ প্রসঙ্গ পাল্টে বলল, তোমার তদন্ত কত দূর এগোলো? আহির স্বাভাবিকভাবে জবাব দিল, আসামিকে শীঘ্রই ধরে ফেলব, অনেক তথ্য ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। যাও, ভেতরে গিয়ে খাবার দাবার খেয়ে বিশ্রাম নাও। আহির আর কথা না বাড়িয়ে ভেতরে চলে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেই সামনে পড়ে বুলবুল। আহির বুলবুলকে বলল, রাফিদ মির ঘরে আছে? আছে, সাথে একজন লোক আছে, বৃদ্ধা, কেমন যেন চেহারা, আজ এসেছে। বুলবুল দি সাইলেন্ট ম্যানের বইটি পড়তে যিনি বলেছেন, নিশ্চয়ই তার কথা বলেছে বলে আহির নিশ্চিত হলো। গলা পরিষ্কার করে বলল, আমাদের জন্য চা পাঠাও। এত রাতে চা? বুলবুল যেন অতিরিক্ত প্রশ্ন করল। আমার কাজই হচ্ছে রাত জেগে তথ্য জোগাড় করা, ঘুমালে হবে না, আগামীকাল গুরুত্বপূর্ণ কাজ আছে। বলে আহির দৃষ্টি সরিয়ে ফেলল, যেন গভীর ভাবনায় ডুবে গেল। আমি চা নিয়ে আসছি, আর রাতের খাবারটাও আপনারা খেয়ে নিন, আমি টেবিলে রেখে দিচ্ছি। আপনারা বলতে আর কে খায়নি? সর্দার, মীরবাবু, রাফিদবাবু আর ওই লোকটা। আমজাদ খায়নি। কথাটা শুনে বিস্মিত হলো আহির, কপাল কিঞ্চিত কুঁচকে ফেলল। আমজাদ রাতে খায়নি, তবে বলল কেন? খেয়েছে, রাতে খাবার দাবার পর হাঁটাচলা করলে হজম শক্তি বৃদ্ধি পায়। মিথ্যা বলেছে। আহির খানিকটা বিভ্রান্তি নিয়ে উপরে চলে গেল। তার ঘরের দরজা আগে থেকে খোলা, ভেতর থেকে সিগারেটের ধোঁয়া আসছিল, গন্ধ আসছে। আহির ভেতরে প্রবেশ করলো। মীর ও রাফিদ পাশে সে আড্ডা ঘরে বসে আছে, সাথে সেই অচেনা অশ্বধারী লোকটি। মীরের হাতে সিগারেটের পর সিগারেট, প্রায় শেষের পর্যায়ে। পরনে শুধু স্যান্ডো গেঞ্জি আর সাদা রঙের, সাথে কালো প্যান্ট, যেন শীত পালিয়েছে তার থেকে। অশ্বধারী লোকটির গম্ভীর মুখে বসে আছেন। রাফিদ কিছু বলছিল। মীর আহিরের দিকে তাকিয়ে বলল, অবশেষে আমাদের গোয়েন্দাবাবু প্রেম গোয়েন্দা সেরে এসেছে। আহির ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসল, লম্বা নিঃশ্বাসের সাথে বলল, প্রেম গোয়েন্দা করেছি, তবে সেটা সুফিয়ান এবং ফারদিনার। গৌরীর বাড়ি গিয়ে ভালো হয়েছে। ওর মা দি সাইলেন্ট ম্যানের বইটির লেখক সুফিয়ান হায়দারের সম্পর্কে জানে, তাদের শেষ পরিণতি, তালুকদার বংশের পতন হয়েছিল কিভাবে। একজন আছেন যিনি আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে বলে ওনার ধারণা। মীর এবং রাফিদের কথা শুনে একে অপরের সাথে চোখাচোখি আলাপ করলো। অচেনা লোকটি চোখ তুলে একবার আহিরের দিকে তাকালো। আহির এতক্ষণ পরে তার দিকে চাইল। শ্যামবর্ণের গোলাকার মুখাবয়বের চামড়া প্রায় অর্ধেকটা কুঁচকে গেছে তার। আগে কখনো তাকে দেখেছে বলে নিশ্চিত হতে পারল না। তিনি বলল, তাহলে দেরি কেন, এক্ষুনি বেরিয়ে পড়ো। মীর বলল, কে সে, কোথায় থাকে, কোথায় গেলে পাবো তাকে? আহির বলল, ওনার নাম সেলিম, বনজুরি এলাকায় তার বসবাস। এখান থেকে উত্তরে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত বনজুরি। গৌরীর মা একজন হাকিমের উদ্দেশ্যে কিছু বছর আগে গেলে তার হদিস পান, এবং উনি সব জানেন বলে সে নিশ্চিত। তাহলে আমরা কবে যাব বনজুরিতে? রাফিদ জিজ্ঞেস করলো। আগামীকাল, দেরি করে লাভ নেই, বলল আহির। মীর বলল, সেটাই ভালো, অবশেষে হয়তো জানতে পারবো তাদের শেষ পরিণতি। ভাবলেই আমার শরীর যেন ঝিম মেরে উঠছে। তবে কোনো কারণে আনন্দিতও হই। কোন কারণে? লোকটি জিজ্ঞেস করলো। হয়তো ভালো কিছুও ঘটেছে, আমার মন বলছে। মন তো অনেক কিছুই বলে, তাই কি হয়? বলে লোকটি বসা থেকে উঠে দাঁড়ালো, বারান্দায় গিয়ে আকাশপানে চেয়ে রইল। আহির তাকে লক্ষ্য করে বলল, আপনার নামটা বললে ভালো হতো, নয় আপনাকে কি বলে ডাকবো? পরে জানাবো, আপাতত চাচা বলে ডাকতে পারো।
আহির আর কিছু বলল না। রাফিদ বলল, যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ, এরপর মিলনকে যে অনাকাঙ্ক্ষিতভাবে খুন হয়েছে ওর খোঁজ। এই সমস্যাগুলো সমাধান হওয়ার পর মায়ের বিয়ের আয়োজন করতে হবে। একজন মাওলানা আসবে আগামীকাল। বাবা তাকে সাথে নিয়ে ছেলেপক্ষের সাথে কথা বলবে, বিয়ের দিনক্ষণ ঠিক করবে। আহির বলল, তোরা হয়তো সংস্কার খুব ভালো মানিস। বাবা সংস্কার মেনে চলে। রাফিদ কথাটা বলার পর পরক্ষণে অচেনা লোকটি হাসল, ঘাড় তাদের দিকে ঘুরিয়ে নিচু স্বরে রহস্যময়ী হাসি দিল। সকালটা আজ নিস্তব্ধ, অথচ চৌধুরী বাড়ির নিস্তব্ধতা আজ যেন এক ধরনের অস্থিরতা লুকিয়ে আছে। পূর্ব আকাশে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। কড়িকাঠের ফাঁক দিয়ে সোনালি রেখা এসে উঠোনের মাটিতে পড়েছে। পাকা 3 তলা বাড়ির বারান্দা জুড়ে শিরশির ভেজা বাতাসের গন্ধ মাটির সঙ্গে মিলেমিশে এক অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করছে। এই শান্ত সকালের মধ্যেও আজ যেন কিছু একটা অস্বাভাবিক অভাব, কিছু একটার ভার। উঠানের মাঝখানের পুরানো গাছের ছায়া লম্বা হয়ে পড়েছে, আর সেই ছায়াতেই নীরবে বসে আছে আমজাদ। তার গায়ে সাদামাটা পাঞ্জাবি, চোখ দুটো অন্যমনস্ক। সকালবেলা সাধারণত অনুচারীদের হাঁকডাক, রান্নাঘর থেকে হাঁড়ির শব্দ, গৃহস্থালির নিত্য চঞ্চলতা সবই থাকে, কিন্তু আজ সব কিছুতে যেন বিষণ্ণতার সুর ঢেকে গেছে। আমজাদের মুখে কথা নেই, দৃষ্টি দূরের ফাঁকা আকাশে স্থির ছিল, যেন বহুদিনের কোনো গোপন যন্ত্রণা এই স্নিগ্ধ সকালে চেপে বসেছে। অনুচারীরা পাশ দিয়ে গেলেও কেউ সাহস করছে না জিজ্ঞেস করার, কী কারণে এমন উদাসীন আজ সর্দার। হালকা বাতাস একবার বইতেই উঠোনের শামিয়ানা দুলে ওঠে, আর আমজাদের পাতা নড়ে, দৃষ্টি যেন একটি দীর্ঘশ্বাস হয়ে ভেসে আসে। বাড়ির প্রতিটি প্রান্তে আজ তার এই অজানা উদ্বেগের ছায়া পড়েছে। তা কেউ না জানলেও শালুক অনুভব করছে, এই সকাল অন্য দিনের মতো নয়। গতকাল নাম না জানা অচেনা ব্যক্তির সাথে দেখা হয়েছিল আমজাদের। মীর এবং রাফিদ পরিচয় করিয়ে দিয়েছিল তার সাথে, বলেছিল দি সাইলেন্ট ম্যানর বইটির সে ঘটনা ঘিরে তার সাথে পরিচয়। আমজাদ আগে থেকে গল্প উপন্যাসের কাহিনী বিশ্বাস করে না। গতকাল এ বিষয়ে এগিয়ে গিয়ে বলল, তোরা বাচ্চামি করছিস কর, এসবে আমায় জড়াস না। এরপর লোকটির সাথে আর কথা হয়নি। লোকটি দাঁড়িয়ে আছে বাগানের একটা ফল গাছের সামনে, লক্ষ্য গাছের দিকে থাকলেও ভাবনা অন্য কিছু। আমজাদ এমনটি ভাবছেন। আমজাদের সামনে বেতের চেয়ার, 1 কাপ চা রাখা, খাচ্ছেন না। শালুক দরজার সামনে এসে কবার দেখে গেছে আমজাদকে। তাকে উদ্বিগ্ন দেখে শালুক চিন্তিত হলো। তিনি পুনরায় এসে দাঁড়ায় সদর দরজার সামনে। দরজার চাপ থেকে দেখছে আমজাদকে। কেউ হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা উচিত কি হয়েছে। শালুক জিজ্ঞেস করবে ভেবে আমজাদের দিকে এগিয়ে আসে। তার বাঁ পাশে দাঁড়িয়ে আদরের সাথে বললেন, শুনছেন? আমজাদ শালুকের প্রথম ডাকে দৃষ্টি ঘোরালেন, তার দিকে তাকালেন, বললেন, কিছু বলবে? গতকাল থেকে দেখছি আপনি হঠাৎ চুপচাপ হয়ে আছেন, কিছু হয়েছে? মিলনকে নিয়ে ভাবছেন না তো? যা হওয়ার হয়েছে। মিলনের মৃত্যু হয়তো ওভাবে লেখা ছিল, অন্যের হাতে। তবে খুনি যেই হোক, ওকে শীঘ্রই আহির শনাক্ত করে ফেলবে। আমাদের কারখানায় যতটুকু দুর্নাম ছড়িয়েছে, সুনাম আবার ফিরে আসবে। আমজাদের কোনো জবাবের আশা যেন শালুক করলেন না। নিজে প্রশ্ন করে নিজে জবাব দিলেন। আমজাদ শালুকের দিকে কটমট চোখে তাকালেন। শালুক দৃষ্টি নত করে ফেলল। আমজাদ বলল, মহিলাদের বুদ্ধি বেশি, অকাজের বুদ্ধি। আমি যা ভাবছি সেসবের সাথে তোমার ভাবনা কোনো অংশে মিলে নাই। তাহলে বলুন, কি হয়েছে আপনার? আপনাকে চিন্তিত দেখলে ভালো লাগে না, বলুন দয়া করে। শালুক করুণ কণ্ঠে যেন অনুরোধ করল। আমজাদ এবার বিপাকে পড়ল। শালুক তার দিকে এগিয়ে এলো, আমজাদের কাঁধে হাত রাখলো। আমজাদ হঠাৎ শালুকের স্পর্শ পেয়ে চমকে উঠল। নিবিড় কণ্ঠে বলল, পাশে বসুন। শালুক পাশে বসে বেশ আগ্রহ নিয়ে। সে আমজাদের চিন্তার কারণ জানার জন্য বেশ ব্যাকুল হলেন। আমজাদ বলল,
আমি গত কয়েকদিন ধরে বাজে স্বপ্ন দেখেছি বলে মুখের অভিব্যক্তি অন্ধকারে বানিয়ে ফেললেন। কি দেখেছেন? আমি দেখেছি মা বিয়ের বেনারসির বদলে বিধবা শাড়ি পরেছে। আমজাদের মুখে কথাটি শুনে শালুক আতঙ্কে চোখ হকচকিয়ে উঠল। বলল, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমিও গতকাল একই স্বপ্ন দেখেছি। তখন থেকে মনটা বিষিয়ে আছে। আমজাদ নিজের অভিব্যক্তি পুনরায় পাল্টালেন। শালুককে চিন্তিত হতে দেখে তার ভালো লাগলো না। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শুনো, আজ মায়ার বিয়ে নিয়ে মাওলানা গিয়াসউদ্দিন হাফিজের সাথে আলোচনা করব। তাকে স্বপ্নের বিষয়টা জানাবো। উনি আশা করি স্বপ্নের ব্যাখ্যা দিবেন আর ভালো কিছু হবে। শালুক আর কিছু বলল না। চোখে ক্লান্ত নিয়ে মাটিতে চাইলেন। হ্যালো এভরিওয়ান, আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুত আসবো। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য থ্যাংক ইউ।